আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এই অধ্যায়টির শুরুতে কি কি বেসিক লাগবে, সেগুলো মানে যা যা জানতে হবে সেগুলো আলোচনা করব। আমরা 1.1 অনুশীলনীর সাপেক্ষে আলোচনা করব আজকে। আমাদের জানতে হবে সংখ্যা কাকে বলে, অঙ্ক বা ডিজিট কাকে বলে, অঙ্ক কত প্রকার ও কি কি, অঙ্কপাতন কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, দশ গুণোত্তর বা দশমিক প্রণালী কাকে বলে, স্বকীয় মান কাকে বলে, স্থানীয় মান কাকে বলে, স্বকীয় মান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে, সংখ্যা পঠন রীতি, কমার ব্যবহার, ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা। সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্ক পরস্পর স্থাপনে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। এক্ষেত্রে অবশ্যই স্থানীয় মান বিবেচিত হবে। যেমন ৫ একটি সংখ্যা, ৭ একটি সংখ্যা। এখন ২ অঙ্কের একটি সংখ্যা ১২, এরপরে ৯৭, ১২৬ ইত্যাদি। অঙ্ক কাকে বলে? প্রাচীনকালে মানুষ গণনা বা হিসাব নিকাশের জন্য কতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করত। এই চিহ্নগুলোকে অঙ্ক বলে। অর্থাৎ সংখ্যা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অঙ্ক বলে। আমাদের ছোটবেলায় এই ৫কে যদি ১ শেখানো হতো তাহলে আমরা ১ বলতাম, এবং ৭কে যদি ২ শেখানো হতো তাহলে আমরা ২ বলতাম। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো দিয়ে শুধুমাত্র চিহ্ন বুঝতেছি যে এই চিহ্নটা ৫ বোঝাবে, এই চিহ্নটা ৭ বোঝাবে। এরকমভাবে আমাদের ১০টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো হলো ০, ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ পাটিগণিতে মোট অঙ্ক হলো ১০টি, ০, ১ থেকে ৯ পর্যন্ত। এই অঙ্কগুলোকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটি হলো সার্থক অঙ্ক এবং অপরটি সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কাকে বলে? সার্থক অঙ্ক হলো পাটিগণিতে ১ থেকে ৯ পর্যন্ত যে অঙ্কগুলোর স্বকীয় বা নিজস্ব মান রয়েছে তাদেরকে সার্থক অঙ্ক বলে। সার্থক অঙ্ক হলো ৯টি, ১ থেকে ৯ পর্যন্ত। এই ৯টি হলো সার্থক অঙ্ক। কারণ এই অঙ্কগুলো যদি আলাদাভাবে লেখা হয় তাহলে এরা এদের নিজস্ব মান প্রকাশ করতে পারে। সংখ্যার অভাবঘাপক অঙ্ক কাকে বলে? পাটিগণিতের যে প্রতীক বা অঙ্কের নিজস্ব বা স্বকীয় মান নেই তাকে সংখ্যার অভাবঘাপক বা সাহায্যকারী অঙ্ক বলে। যেমন ০। অঙ্কপাতন কাকে বলে? কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্কপাতন। যেমন আমি যদি যে কোনো একটা সংখ্যা বলি ২০০০, এখন ২০০০কে আমি যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করব এই চিহ্ন দিয়ে প্রকাশ করাই হলো অঙ্কপাতন। ১০ গুণোত্তর বা দশমিক প্রণালী কাকে বলে? ১০ ভিত্তিক অঙ্কপাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালীকে বলা হয় ১০ গুণোত্তর প্রণালী। অর্থাৎ আমাদের যে ০, ১ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো দিয়ে যে সকল সংখ্যা প্রকাশ করব সেই সকল সংখ্যা হলো ১০ গুণোত্তর সংখ্যা বা দশমিক প্রণালীর সংখ্যা। এগুলোকে দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যাও বলা হয়। স্বকীয় মান কাকে বলে? কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে স্বকীয় মান বলে। যেমন ৫৩৪২ সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে যদি আলাদাভাবে লেখা হয় তাহলে এগুলো যে মানগুলো প্রকাশ করবে তা হলো ৫, ৩, ৪ ও ২। অর্থাৎ সংখ্যায় অঙ্কসমূহের অবস্থান বিবেচনা না করে অঙ্কগুলো যে মান প্রকাশ করে তাকেই বলা হয় স্বকীয় মান। স্থানীয় মান কাকে বলে? কয়েকটি অঙ্ক বা একাধিক অঙ্ক না একাধিক অঙ্ক পাশাপাশি লিখলে যে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন ২৪২ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান ২ একক বা ২ এবং ২ শতক বা ২ শত। আমাদের ডান দিক থেকে প্রথম যে অঙ্ক তার মান ২ এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি তার মান ২ শতক বা ২ শত। এখানে এই অবস্থান বিবেচনার জন্য ২ এর মান কখনো ২ হলো, আবার কখনো ২ শত হয়েছে। স্বকীয় মান ও
স্থানীয় মানের মধ্যে পার্থক্য কি? সংখ্যায় ব্যবহৃত অঙ্কের অবস্থান পরিবর্তনের ফলে এর স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু স্বকীয় মানের পরিবর্তন হয় না। যেমন 5253 সংখ্যাটিতে ডান দিক থেকে দ্বিতীয় 5 এর স্থানীয় মান 5 দশক বা 50, কিন্তু প্রথম 5 অর্থাৎ ডান দিক থেকে চতুর্থ 5 এর স্থানীয় মান হলো 5000। অর্থাৎ একই অঙ্ক তার দুটি অবস্থানের কারণে দুটি ভিন্ন ভিন্ন মান প্রকাশ করলো। আচ্ছা, কিন্তু দুটি অবস্থানে 5 এর স্বকীয় মান কি থাকে? 5ই থাকে। অর্থাৎ স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না। অবস্থান পরিবর্তন করলে শুধুমাত্র স্থানীয় মানের পরিবর্তন হয়, স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না। সংখ্যা পঠন রীতি, অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে কিভাবে পাঠ করি, কিভাবে বলি 2000 কিংবা 5000, 20000। দুটি পঠন রীতি রয়েছে, একটি হলো দেশীয় পঠন রীতি এবং অপরটি হলো আন্তর্জাতিক রীতি বা আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিটি বাংলাদেশ সারা বিশ্বে যখন যোগাযোগ করা হয় তখন ব্যবহৃত হয়, আর দেশীয় রীতি শুধুমাত্র আমাদের দেশেই প্রচলিত। দেশীয় রীতিতে ডান দিক থেকে প্রথমে একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি, তারপর দশক কোটি, শতক কোটি, এভাবে বাকিগুলো সব কোটির ঘরে। দেশীয় রীতিতে হাজারের ঘরে দুইটি অঙ্ক থাকে, হাজার এবং অযুত। আমরা যখন 10,000 বলি তখন এক অযুতকে আমরা 10,000 বলি, এবং যদি 20,000 বলি দুই অযুতকে বলি 20,000। অর্থাৎ অযুত এবং হাজার এই দুই ঘরে যে অঙ্ক দুটি রয়েছে তাদেরকে নিয়ে হাজার পড়া হয়। নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে লক্ষ পড়া হয়। আমরা একটি সংখ্যা লিখেছি, এই সংখ্যাটিকে আমরা এখন কিভাবে পড়ব? এই সংখ্যাটি হলো 54,76,00,000। এখন কিন্তু আমি 7 নিযুত বলি নাই, 7 নিযুত 6 লক্ষ বলি নাই, কি বলছে? 76 লক্ষ। অর্থাৎ নিযুত এবং লক্ষের ঘর দুটি মিলে কি হয়েছে? লক্ষ হয়েছে। একইভাবে হাজার এবং অযুত এই দুটি ঘর মিলে কি হবে? হাজারের ঘর হবে। অর্থাৎ এখানে কি বলবো আমরা? 89,000, 89,431। তাহলে সংখ্যাটি হলো 54,76,89,421। এখানে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে আমরা এই কোটির পরে কমা ব্যবহার করব, লক্ষের পরে কমা ব্যবহার করব, হাজারের পরে কমা ব্যবহার করব। এখানে হাজারের পরে কমা, লক্ষের পরে কমা এবং কোটির পরে কমা হয়। দেশীয় রীতিতে কমার ব্যবহার, কমা আমরা কেন ব্যবহার করি? 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা শুদ্ধ ও সহজভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। 3 অঙ্কে লিখিত সংখ্যায় কমা ব্যবহার করা হয় না। 4 বা ততোধিক অর্থাৎ 4 বা তার বেশি অঙ্কে লিখিত সংখ্যাকে সহজভাবে পড়ার জন্য আমরা কি করি? কমা ব্যবহার করি। দেশীয় রীতিতে কমা ব্যবহার করার জন্য প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পর এবং এরপর 2 অঙ্ক পর কমা বসাতে হবে। কমা বসানো সিরিয়াল 3 2 2 3। কমা বসিয়ে আমরা এই সংখ্যাটিকে কিভাবে সহজেই পড়া যায় সেটি দেখব। ডান দিক থেকে 3 অঙ্ক পর একটি কমা বসবে, তারপর 2 অঙ্ক পর, তারপর 2 অঙ্ক পর। অর্থাৎ প্রথমে হাজারের পর, তারপর লক্ষের পরে এবং এরপর কোটির পরে। তাহলে এই সংখ্যাটিকে সহজেই পড়া যায় 16,89,66,149। আর অঙ্কে লিখিত সংখ্যা যদি কথাই দেওয়া থাকে 1,42,90,423, তাহলে আমরা 1 লিখবো, 1-এর পরে কমা, তারপর 42 লক্ষ, 42 লিখবো, 42-এর পরে কমা, এরপর 90,000, 90-এর পরে কমা, 423। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মান হলো সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ এর চেয়ে আর কোনো ছোট সংখ্যা গঠন করা সম্ভব নয়।
ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো সবচেয়ে ছোট, অর্থাৎ এর চেয়ে আর কোনো ছোট সংখ্যা গঠন করা সম্ভব নয়। ক্ষুদ্রতম সংখ্যাগুলো হলো ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ এর চেয়ে আর ছোট সংখ্যা গঠন করা সম্ভব নয়। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। এখানে যদি আমরা শূন্য দেই তাহলে শূন্য দিয়ে কি হবে না, কোনো এক অঙ্কের সংখ্যা হবে না। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। একইভাবে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 0, অর্থাৎ 2টি অঙ্ক ব্যবহার করে এর চেয়ে ছোট সংখ্যা আর গঠন করা সম্ভব নয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 3টা শূন্য। একইভাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 3টা শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য। বৃহত্তম সংখ্যা মানে হলো সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ এর চেয়ে আর বড় সংখ্যা গঠন করা সম্ভব নয়। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, অর্থাৎ একটি মাত্র অঙ্ক দিয়ে আমাদের যে 10টি অঙ্ক রয়েছে এই 10টির মধ্যে যে কোনো একটি দিয়ে 9 এর চেয়ে বড় আর কোনো সংখ্যা গঠন করা সম্ভব নয়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99, অর্থাৎ সর্বোচ্চ 2টি অঙ্ক ব্যবহার করে এর চেয়ে আর বড় কোনো সংখ্যা গঠন করা সম্ভব নয়। একইভাবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টি 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টি 9, ইত্যাদি। কোন অঙ্ক পুনরাবৃত্তি না করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ কোন অঙ্ক একবারে বেশি ব্যবহার করা নাই হলো, অর্থাৎ কোন অঙ্ক একবারে বেশি ব্যবহার না করাই হলো পুনরাবৃত্তি সংখ্যা, মানে পুনরাবৃত্তি না করা। পুনরাবৃত্তি না করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ আমি 9 একবার ব্যবহার করেছি, 9 আর ব্যবহার করতে পারবো না, তাহলে 9 এর পরে কত আছে 8, তারপর কত আছে 7, তারপর 6, তারপর 5। তাহলে পুনরাবৃত্তি না করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 98,765। এরপর পুনরাবৃত্তি না করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, সবচেয়ে ছোট অঙ্ক হলো 0, কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। এখন 1 কে বসিয়ে এরপর আমি 1 আর ব্যবহার করতে পারবো না, এবং সবচেয়ে ছোট অঙ্ক কোনটি আছে 0, এজন্য আমি 0 লিখব। এরপর যেহেতু 1 এবং 0 দুইটি ব্যবহার করা হয়ে গেছে, এরপর এর চেয়ে একটু বড় কে আছে 2 লিখলাম, তারপর 3, তারপর 4, অর্থাৎ পুনরাবৃত্তি না করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,234। 7 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লেখো যার প্রথমে 5 ও শেষে 8 আছে। তাহলে 7 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা হবে যার প্রথমে 5 এবং শেষে 8, সেটি হলো 5 দিয়ে 5টা শূন্য, তারপর 8। এখানে কিন্তু পুনরাবৃত্তি করা বা না করার কথা বলে নাই। যদি পুনরাবৃত্তি না করার কথা বলে তাহলে আমি সবচেয়ে ছোট যে সংখ্যাটি গঠিত হয় সেটি ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।